নমস্কার বন্ধুরা। রাজ্যে যে প্রায় 26,000 মানুষের চাকরি বাতিল হয়েছে, তারা এই মানুষগুলো, এই যে দেখতে পাচ্ছেন পিছনে, এই মানুষগুলো সেই লিস্টের মধ্যে পড়ে। এখন বর্তমানে যেই মামলার কারেন্ট স্ট্যাটাস সেটা হলো যে এই মামলা সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছে এবং হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়টি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। যদিও আগামী সোমবার এই রায় দুবারা শুনানি হবে, কিন্তু আজকে এখানে আমাদের একটাই কারণ যে এই মানুষগুলোর বর্তমান পরিস্থিতি কী, তারা এই মামলা নিয়ে কী ভাবতেছে এবং সমাজে ও মানসিকভাবে তাদের কী কী সমস্যার ফেস করতে হচ্ছে এবং এদের এই জীবনযুদ্ধের লড়াইটা তারা কিভাবে লড়তেছে, এই সমস্ত কিছু ব্যাপারে জানার জন্য আজকে এখানে আসা। তো কথা বলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে আজকের এই পরিস্থিতির বাস্তবতাটা কী। তো এখন আমি মাঠে বসে আছি, এখানে দুজন দাদাও বসে আছেন, ওইখানে ফাইল জমা দিলেন এবং ওখান থেকে এখনই আসলেন এখানে এখন বসেইনি। দাদা, আপনার নাম কি? ইন্দ্রজিৎ সরকার। দাদা, আপনার নাম কি? আমার নাম সজল অধিকারী। আচ্ছা, এই যে বর্তমানে যে এই পরিস্থিতি দাঁড়িয়েছে, হ্যাঁ, রাজ্যে কি ভাবতেছেন বলুন তো, কি ভাবনা চিন্তা আসতেছে প্রথম মাথায়? এই যে 5 বছর দীর্ঘ চাকরি করছি, 5 বছর চাকরি করার পর এখন হঠাৎ করে সুপ্রিম হাইকোর্টের রায়ে, ডিভিশন বেঞ্চের রায়ে জানতে পারছি যে হঠাৎ করে আমাদের চাকরিটা নেই। তো প্রথম অবস্থায় এই যে রায়টা বেরিয়েছে, আমাদের মানে কিছু বলার নেই যে কি হবে, মানে কোথার থেকে কি হয়ে গেল। আমরা তো জেনুইন ক্যান্ডিডেট, আমরা দিনরাত খেটে পড়াশোনা করে একেবারে খাটাখাটি করে চাকরিটা পেয়েছি। বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে বিভিন্ন ডকুমেন্টস ভেরিফিকেশন করেছি, করার পর আজকে আমরা 5 বছরের বেশি হয়ে গেল আমাদের চাকরি। হঠাৎ করে একদম কোর্টের রায় আমরা জানতে পারলাম আমাদের চাকরিটা আর নেই। তো কি বলবো, কিছু বলার নেই। এখন আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি, দেখি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং সুপ্রিম কোর্টের প্রতি আমাদের ভরসা আছে। আশা করি সেই সমস্যার সমাধান হবে এবং আমরা যোগ্য সম্মান নিয়ে আবার পুনরায় স্কুলে জয়েন করতে পারবো। বাস এইটুকুই বলার আছে। আচ্ছা আচ্ছা দাদা, আমি একটা কথা জানতে চাই। এই রাজ্যে দুর্নীতি করলো কিছু মানুষ, আর সেখানে আপনাদের মতো কিছু সৎ ব্যক্তিরা ভুগতেছেন। আপনারা রাস্তায় নেমে পড়ছেন, রাস্তায় এসে দাঁড়িয়েছেন, ফ্যামিলি টেনশন করতেছে, কি মাথায় আসতেছে বলুন তো, এটা জানার জন্য আসা। এর মূল কারণ প্রশাসনিক দুর্বলতা, তার সঙ্গে সঙ্গে প্রশাসনিক অযোগ্যতা। একটা স্বচ্ছ প্রশাসক, যে স্বচ্ছ প্রশাসন ব্যবস্থা থাকে, তাহলে এই রকম অবস্থা আসতো না আমাদের জীবনে। এর মূল কারণ হচ্ছে গিয়ে সরকারি প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়েছে বিরোধী পক্ষ। এটা নেওয়াটাই স্বাভাবিক, কারণ সরকারি প্রশাসন যদি সঠিকভাবে সঠিক নিয়ম অনুযায়ী এই অবস্থা তৈরি করতো, তাহলে এই অবস্থা বিরোধী পক্ষ যাকেই আমরা বলি তারা এই সুযোগটা পেত না। কিন্তু এই সম্পূর্ণ সুযোগ করে দিয়েছে বর্তমান প্রশাসক ব্যবস্থা। আচ্ছা, বিরোধী পক্ষ মানে বুঝলাম না জিনিসটা। বিরোধী পক্ষ মানে বিরোধী উকিলের কথা বলবেন, বাট মানে আপনি যে অবস্থায় আছেন তারপর মানে বিরোধিতা যে করছে, ধরেন যারা আজকে পিটিশনার করে আজকে আমাদের এই যে অবস্থা তৈরি করেছে সারা রাজ্যে, শিক্ষক বাতিল যে প্রসঙ্গ, সেটা সম্পূর্ণ বিরোধীরা তো উকিল কেস করে এই অবস্থানটা তৈরি করেছে। এর মূল কারণ হচ্ছে গিয়ে সরকারি নিয়োগকর্তার দুর্বলতা ছিল, তার প্রেক্ষাপটে এটা হয়েছে। এই জন্য এইখানে সম্পূর্ণভাবে আমাদের যে বর্তমান পরিচালিত প্রশাসক, তাদের দুর্বলতার সুযোগ নিয়েছে বিরোধী পক্ষ, এটা মানতেই হবে। এখানে যোগ্য প্রশাসক থাকলে এই অবস্থাটার সম্মুখীন আমরা বা আমাদের সমাজে কেউ হতো না। একটা প্রশ্ন এখানে না ডাইরেক্ট দাঁড়ায় যে এই রাজ্যে যিনি প্রধান লিডার, তিনি তো অনেক শক্তিশালী, হ্যাঁ, তারপরেও কেন তার রাজ্যে এত দুর্নীতি হচ্ছে? এই প্রসঙ্গে এক কথায় উত্তর দেওয়া যায় না, কারণ একটা মানুষের যেমন দোষ থাকে, গুণ থাকে, ওনার একদিক দিয়ে দোষ আসে, অন্য দিক দিয়ে গুণ আসে, ঠিক আছে। কিন্তু এই ব্যবস্থার মধ্যে, বিশেষ করে নিয়োগ ব্যবস্থার মধ্যে আমরা দেখছি, মানে নিয়োগ ব্যবস্থার মধ্যে এই সরকার শুধু হাই স্কুল না, প্রাইমারি স্কুলের মধ্যে সমস্যার সম্মুখীন এবং অন্য রিক্রুটমেন্টও। কিছুদিন আগে ফুড সাপ্লাই এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কলেজ সার্ভিস পরীক্ষার ক্ষেত্রেও সেখানে হচ্ছে গিয়ে দুর্নীতির জন্য লোক আন্দোলন করছে, এবং সব পরীক্ষার ক্ষেত্রেই। এবং তার সঙ্গে সঙ্গে মূল কারণ হচ্ছে গিয়ে আজকে থেকে যে এসএসসি যে প্রতিনিয়ত বামফ্রন্ট সময়কালে, বিশেষ করে লাস্টের দিকে 10 বছর প্রতিনিয়ত হতো, কিন্তু 2011 সালের পর এই যে নতুন সরকার আসার পরে সেই ভাবনাটা একদম পরিবর্তিত হয়েছে। আজকে 2011-র পরে এ পর্যন্ত এই সরকারের দ্বারা এসএসসি কয়বার হয়েছে? এই সরকারের দ্বারা এই পর্যন্ত কন্ডাক্ট হয়েছে হচ্ছে গিয়ে একবারই। আর সেখানেও এখন দুর্নীতি ধরা পড়লো। এর জন্য সরকারকে দোষ দিয়ে লাভ নেই, শুধু সরকারের যারা
প্রশাসক তারা যাদের দ্বারা পরিচালিত ভেবে নিতে হবে তাদের দুর্বলতা, এবং প্রশাসকরা এই দুর্বলতার মূল কারণ। প্রশাসকরা যদি তাদের প্রশাসনিক কাজকর্ম ঠিকভাবে করতো তাহলে এই অবস্থাটার সম্মুখীন সমাজ হতো না, শুধু আমরা না, সমাজের কেউ সম্মুখীন হতো না। তাহলে আপনি কত বছর থেকে চাকরি করতেছেন? আমি প্রায় 5.5 বছর থেকে করছি। 5.5 বছর থেকে করতেছেন। এই যে আর একটা কথা শুনতে চাই, আপনার যথেষ্ট বয়স হয়েছে, ফ্যামিলি আছে, এখন হুট করে চাকরিটা বাতিল হয়ে গেল, সমাজে এর প্রতিক্রিয়া কেমন করে দেখছেন? কি কি ফেস করতে হচ্ছে আপনাকে? কারণ সমাজে তো খাপ পঞ্চায়েত অবস্থা, কারণ সমাজে সবাই খাপ পঞ্চায়েত, নিজের মানুষ শুনুক যে এখন বাস্তবতাটা কি পশ্চিমবঙ্গের শিক্ষকদের কি অবস্থা, এখন কি সবাই নিজের মতো করে বিচার করার চেষ্টা করে, ঠিক আছে? বিচারক নিজেই সবাইকে নিজেকে বিচারক ভাবে, এই খাপ পঞ্চায়েতের জন্য আবার সামাজিক অবস্থা আরও খারাপ হয়েছে। কি বলতেছিলেন? বলছি আমরা জেনুইন ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও আমরা যোগ্য চাকরি প্রার্থী, কিন্তু আমরা দীর্ঘ 5 বছর থেকে চাকরি করছি, তারপরেও এখন আমাদের সমাজে বিভিন্ন রকম কটূক্তি শুনতে হচ্ছে। কত টাকা দিয়ে চাকরি পেয়েছিস, কত টাকা দিয়ে চাকরি পেলি, হঠাৎ করে বিভিন্ন রকম দিক, তো মানে বিভিন্ন রকম তির্যক মন্তব্য সমাজে বিভিন্ন দিক থেকে আমাদের দিকে আসে। আমরা শুধু আমাদের দিকে নয়, পরিবারে বিভিন্ন লোকের কাছে মানে ঠিক এই প্রশ্নগুলোই তারা প্রতিনিয়ত সম্মুখীন হচ্ছে। কিভাবে হলো, মানে আমরা তো এর জন্য দায়ী নই। এটাকে কিভাবে ফেস করেন? এইটাই তো বলছি যে আমরা প্রতিনিয়ত বিভিন্ন লোকের দ্বারা বিভিন্ন রকম যে তির্যক মন্তব্য আমরা শুনতে হচ্ছে, এইটা তো আমরা কোনো দিন চাইনি। হ্যাঁ, দুর্নীতি হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আমি যে স্কুলে আছি, আমার সেই স্কুলেও একজন দুর্নীতিগ্রস্ত টিচার আছে, ঠিক আছে? এখন বলতে কোনো বাধা নেই, কোনো সহানুভূতি অনেক দেখানো হয়েছে, সহানুভূতির কিছু নেই, কিন্তু তার জন্য আমরা কি করেছি? আমরা তো যোগ্য ক্যান্ডিডেট, আমরা দীর্ঘ 5-5.5 বছর থেকে চাকরি করছি, আমাদের কোনো রকম কোনো মানে সিবিআই তদন্ত বলুন কিংবা এসএসসি যে হলফনামা দিয়েছে সেখানে কোনো জায়গায় কোনো আমাদের নাম নেই, তারপরেও আমরা আজকে যোগ্যরা একেবারে অযোগ্য হিসেবে বিবেচিত হয়ে গেলাম মাত্র হাইকোর্টের একটা রায়ের প্রেক্ষিতে। আমরা এর শেষ পর্যন্ত দেখে ছাড়বো। আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি, আমরা আজকে এখানে এই সুপ্রিম কোর্টে হলফনামায় সাইন করলাম, এফিডেভিটে সাইন করলাম। আমরা শেষ পর্যন্ত সামনের সোমবার এই কেসের শুনানি আছে প্রধান বিচারপতির এজলাসে, তো আমরা সেদিকে তাকিয়ে আছি। আমরা আশাবাদী যে আমরা সুবিচার পাবো। বাস দাদা, আপনিও কি আসছেন ওই জন্য? হ্যাঁ, আমিও একই কারণেই আসছি। কি নাম আপনার? আমার নাম শীতল সরকার। কি স্কুলে চাকরি করেন, মানে টিচার হিসেবে নাকি একদম গ্রুপ ডি, গ্রুপ সি? আমি হাই স্কুলের টিচার, কোন সাবজেক্টে? বাংলা সাবজেক্ট। আচ্ছা, অনেক দিন থেকে চাকরি করেন, মানুষ তো বলতেছে যারা চাকরি করে, তারা চাকরি করছিল এতদিন থেকে, তারা অলরেডি লোন নিয়েছে, বাড়ি ঘরদোর করা শুরু করে দিয়েছে, ফ্যামিলি বড় হয়েছে, তো এতদিন পর চাকরি হারিয়ে এখন ফ্যামিলির কি অবস্থা, কেমন করে সামলাচ্ছেন এই জিনিসটা? সামলানো বলতে কি, আমাদের তো এখন বেসামাল অবস্থা, আমরা সামাল দেওয়ার পরিস্থিতিতে নেই এখন। যা আমাদের পরিস্থিতি, এই দীর্ঘ 4-5 বছর ধরে আমরা চাকরি করার পর, যোগ্য হিসাবে বিবেচিত হওয়ার পর, এখন হাইকোর্টের রায়ে এবং কিছু দুর্নীতিগ্রস্ত হয়তো আছে, এবং সেইটা রাজ্য সরকারের উচিত ঠিকঠাক মতো যোগ্য অযোগ্যর প্যানেল বের করা, এবং এইটা করে হাইকোর্টের যে নির্দেশ সেইটার পরিপ্রেক্ষিতে আমরা যেমন সুপ্রিম কোর্টেও গিয়েছি, সুপ্রিম কোর্টে তাদেরও দায়িত্ব এটা দাখিল করা যে যোগ্য অযোগ্য পুনর্বিবেচনা করে তারপর যারা যোগ্য, আমরা যারা যোগ্য আছি, আমাদের সে আগে যেভাবে মান সম্মান নিয়ে আমরা চাকরিতে বহাল থাকছিলাম সেটাই করতে চান। হ্যাঁ, বুঝলাম, কিন্তু আমি এই আপনাদের অর্থনৈতিক দিকটা একটু তুলে ধরতে চাই যে এই যে ফ্যামিলি বেড়ে গিয়েছে, লোন নিয়েছেন, এখন এটা কেমন করে সামলাচ্ছেন এই ফ্যামিলিকে? এখনও এই মাসের যে স্যালারি সেটাও আমাদের এখনও দিয়েছে রাজ্য সরকার। এটা বুঝলাম, কিন্তু গত 5 বছর থেকে চাকরি করতেছেন, বিভিন্ন কেউ লোন নিয়েছে, বাড়ি ঘর শুরু করে দিয়েছে, ফ্যামিলি বিয়ে বাধা করছে, বাচ্চা কাচ্চা হয়েছে, ফ্যামিলি বড় হয়েছে, তো সেই জিনিসটা এখন মনে করো একবার বাতিল হওয়ার পর কেমন করে সামলাচ্ছেন এই জিনিসগুলোকে? এখন আমরা এটা মেনেই নিতে পারছি না যে বাতিল হয়েছে। আমরা এখনও আশাবাদী যে সুপ্রিম কোর্ট আমাদের সুবিচার করবে। যদি বাতিল হয় তাহলে যে কী হবে আমরা নিজেরাও কল্পনা করতে পারছি না, কারণ দীর্ঘদিন থেকে আমরা চাকরি সূত্রে চাকরি করছি স্কুলে, সেই হিসাবে আমাদের মাধ্যম যে আমরা ওখানে শ্রম দিয়ে আমাদের টাকা পয়সা যেটুকু সরকার দেয় সেই হিসাব দিয়ে আমাদের সংসারটা চলে যায়। এইটার যদি ব্যতিক্রম ঘটে তাহলে যে আমরা কি করব, আমরা নিজেরাও এখনও ডিসিশন নিতে পারছি না এই বিষয়টায়। ওই জন্য আমরা আশাবাদী সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি তিনি যেন এই যোগ্যদের পক্ষে রায়টা বহাল করেন, এই আশা আমরা রাখছি। এবং আমাদের আগামী দিনের প্রোগ্রাম আছে সামনের 3 তারিখে কলকাতায় আমরা একটু আন্দোলনে সামিল হব এসএসসি ভবনে। সেখানে আমাদের যে আমরা যোগ্য সেই হিসাবে আমরা আন্দোলনের মাধ্যমে তুলে ধরবো ওনাদের কাছে, ওনারা যেন সঠিক নিয়ম মেনে সুপ্রিম কোর্টে ওনাদের বক্তব্য পেশ করে আমাদের হয়ে। হ্যাঁ, কি বলতেছিলেন?
এই বলছি রায়টা যে নিয়ে? 5 বছর থেকে চাকরি করছি। হুম, ইতিমধ্যে 5 বছর চাকরি করার পর ব্যাংক থেকে বেশ মোটা অঙ্কের একটা লোন নিয়েছি। হুম, এছাড়া টুকটাক বাড়ি ঘরটার বানাতে হয়েছে, যা প্রচুর মানে প্রচুর ঋণ হয়ে গেছে। হুম। তো হঠাৎ করে যদি এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, আমরা এখনও ভেবে নিতে পারছি না যে এরকম হয়েছে। দেখা যাক সুপ্রিম কোর্ট কী বলে, তো সেদিকেই আমরা সবাই তাকিয়ে আছি। আচ্ছা, আমি আপনার কাছে আসতে চাই। বর্তমান ভোটের সিজন, ভোট চলতেছে, রাজ্যে এখনও ভোট বাকি আছে। তো এই অবস্থায় এই যে শিক্ষকদের চাকরি বাতিল হয়ে গেল, পুরো রাজ্য তোলপাড়, তো কি মনে হয় এখানে ভোট কি কোনো তফাৎ আসবে ভোটে? আমার দিক থেকে প্রভাব, কারণ আমাদের অর্থনৈতিক অবস্থানটা, রাজ্যের জনগণের অর্থনৈতিক অবস্থানটা একটা অন্যরকম প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসে। সেই প্রেক্ষাপটে সম্পূর্ণভাবে প্রভাব ফেলবে না আমার দিক থেকে। প্রভাব অবশ্যই পড়বে যারা শিক্ষিত জনসাধারণ, যারা কর্মপ্রার্থী, তারা বুঝতেছে এই সরকারের দুর্বলতা বা এই প্রশাসকের দুর্বলতা। সেই প্রেক্ষাপটে ভোটের একটা অবস্থান পড়বে, এবং কিন্তু অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া সেই সমাজের কাছে, অসচেতন লোকের সমাজের কাছে সেই ভোটের সমস্যাটা কোনো দাঁড়াবে না। মানে আপনাদের সমস্যা তাদের কাছে হয়তো কোনোটা অতটা হবে না, ইম্পর্টেন্স দিবে না আর কি। কারণ ওরা অর্থনৈতিক দিক থেকে এমন অবস্থায় দাঁড়িয়ে আছে, কেমন কিনারায় দাঁড়িয়ে আছে, তাদের কাছে দুর্নীতি, তারপরে প্রশাসনের দুর্বলতা, এগুলো তাদের কাছে কোনো মাইনে রাখে না। সেই তো এখন তাহলে আপনারা সুপ্রিম কোর্টের রায়ের উপর ভরসা করতেছেন, তাই তো? তাকিয়ে আছে। হ্যাঁ, বুঝলাম। তো আপনাদেরও কি মনে হয় না যে অনেক মানুষও অভিযোগ করতেছে যে যে হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেটা নাকি কোনো বায়াস জাজমেন্ট? তো মনে হয় কি এটা বায়াস জাজমেন্ট? এইটা ঠিক বলতে পারবো না। মনে হয় আমরা ঠিক যেটা বলতে পারবেন না। আমাদের যেটা যুক্তি, আমরা যোগ্য ক্যান্ডিডেট। আইনের ভাষায় তো এটা স্পষ্ট করা আছে যে 100 জন দোষী শাস্তি পাক, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তির জন্য কোনো সাজা না পায়। তো আমরা যেখানে যোগ্য ক্যান্ডিডেট, আমরা তো কোনো অপরাধ নেই, আমাদের কোথাও কোনো রকম মানে অযোগ্যতার কোনো প্রমাণ নেই। তারপরে গানটা বন্ধ করো। তারপরে আমরা কেন এখানে শাস্তি ভোগ করব? আমাদের মানে এটাই হচ্ছে মূল বক্তব্য। আমরা যদি সত্যি অন্যায় করতাম, আমরা যদি অযোগ্য হতাম, আমাদের শাস্তি দিত। কিন্তু আমরা তো জেনুইন ক্যান্ডিডেট, আমরা তো দীর্ঘদিন ধরে, আমাদের কোর্ট কিংবা অন্য কেউ আমাদের প্রমাণ দেখাক যে আমরা অযোগ্য ক্যান্ডিডেট, এসএসসি আমাদের কোনো প্রমাণ দেখিয়ে দিক আমরা অযোগ্য ক্যান্ডিডেট, আমরা তো যোগ্য ক্যান্ডিডেট। তো আমরা সেই দিক থেকে আমরা এখন সবাই মিলে সমবেতভাবে আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি, এসএলপি ফাইল হয়েছে। 6 তারিখ কেসটা উঠবে। তো আমরা সেদিন আমাদের পক্ষ থেকে লয়ার আমাদের বক্তব্যটা সুপ্রিম কোর্টে জানাবো, এবং সুপ্রিম কোর্টের শেষ দেখা যাক সুপ্রিম কোর্টে কী বিচার ব্যবস্থায় কী বলা হয়। আমরা সেই সুপ্রিম কোর্টের দিকেই মূলত তাকিয়ে আছি। ঠিক আছে, বুঝলাম। তো আমরা আজকে কথা বললাম এই দাদাদের সঙ্গে, এরা সবাই আজকে এখানে জড়ো হয়েছিল, এদের চাকরিটা যেন থাকে, এবং এর জন্য এরা লড়াই করতেছে এই মাঠে নেমে, রাস্তায় নেমে। তো যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারছেন যে বর্তমান রাজ্যের কি পরিস্থিতি এবং শিক্ষকদের কি পরিস্থিতি, এবং এই সমাজে এর প্রভাব কতটা পড়তেছে, মানুষ তাদেরকে কিভাবে দেখতেছে, এই সমস্ত কিছুর একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়।